হোমিওপ্যাথি উচ্চতর প্রশিক্ষণ কেন্দ্র 50 ফোরাম নারায়ণগঞ্জ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব ক্যান্সার থেকে বাঁচার উপায়। আমরা সবাই ক্যান্সার থেকে বাঁচতে চাই, আমার পরিবারকে আমরা বাঁচাতে চাই, আমার সন্তানকে বাঁচাতে চাই, আমরা আমাদের রোগীদেরকে বাঁচাতে চাই। আমরা চাই এই সমাজ থেকে ক্যান্সারকে উচ্ছেদ করতে। আপনারা আমার সাথে একমত? কিন্তু আমরা জানি না যে এই ক্যান্সারের শিকড় কতদূর প্রসারিত, এর ক্যান্সারের বিস্তৃতি কোথায় কিভাবে আছে, সেটা নিয়ে আমি আজকে সামান্য আলোকপাত করব। ধারাবাহিকভাবে চলবে কিভাবে ক্যান্সার থেকে আমরা নিজেরা বাঁচতে পারি, কিভাবে আমার পরিবারকে বাঁচাইতে পারি। তো এখন রোগ হওয়ার আগে আর রোগ হওয়ার পরে দুইটা অবস্থা আমি এর আগে বর্ণনা করেছি। যে রোগ হওয়ার আগে হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময় ক্যান্সারকে প্রতিরোধ করা। একটা বিষয় আমি আপনাদের সবাইকে বলছি, যারা দর্শক শ্রোতা আছেন সবার জানা দরকার যে একজন অপরাধী, সমাজে যারা অপরাধ করে, সেই অপরাধী যারা, তারা কিন্তু তাদের একক কারণে, তার নিজের শুধু কারণে কিন্তু অপরাধী তারা হয় না। এই অপরাধী হওয়ার পিছনে তার পরিবার, তার সমাজ, তার পিতামাতা, তার পরিবার, তার এনভায়রনমেন্ট, তার সমাজ ব্যবস্থা, ইভেন রাষ্ট্র ব্যবস্থাও দায়ী। অথচ শাস্তিটা কাকে দেওয়া হয়? অপরাধ যে করে তাকে কিন্তু আমরা শাস্তি দেই, বা এই সমাজ তাই করে, তাই করি না? আপনারা লক্ষ্য করেন, যে অপরাধ করে তার জন্য শুরু হয় তার পরিবার থেকে, তার মুরব্বী যারা থাকে তাদের থেকে, তার শিক্ষক যারা থাকে তাদের থেকে, যারা তার উপরে থাকে তাদের কারণও কিন্তু কম বেশি জড়িত। ঠিক এই ক্যান্সার রোগ হওয়ার পিছনে কিন্তু পিতামাতা, পূর্বপুরুষ, তার পরিবার, তার সমাজ ব্যবস্থা এবং তার চিকিৎসা ব্যবস্থা, তার রাষ্ট্র ব্যবস্থা, তার আন্তর্জাতিক ব্যবস্থা, সকল অঙ্গনেই কম বেশি কিছু না কিছু দায়ী। সেটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। কিভাবে দায়ী? একটা কথা আছে যে ভালো বীজ যদি ভালো হয়, বীজ যদি ভালো হয়, ফসল ভালো হয়। আর বীজ খারাপ হইলে ফসল খারাপ হবে। এটা কিন্তু আমরা সবাই জানি। ঠিক ক্যান্সার যে হয় তার জন্য দুইটা শর্ত পূরণ হইতে হয়। একটা হলো ক্যান্সার কেন, যে কোনো নামের যে কোনো রোগ হওয়ার জন্য দুইটা শর্ত পূরণ হইতে হয়। একটা হলো তার দেহে রোগ প্রবণতা থাকতে হবে, আর একটা হলো রোগ বীজ একই ভূমিতে অবস্থান করতে হবে, তাহলেই রোগটা হয়। এখন ক্যান্সার হওয়ার জন্য দেখেন, যত বড় বড় রোগ তার ইতিহাস তত বেশি লম্বা। মানে একটা ক্যান্সার কিন্তু হঠাৎ করে কারো হয় না, দীর্ঘ দিনের একটা ধারাবাহিক অবস্থা থেকে ক্যান্সার তৈরি হয়। এই যে মাঝখানের যে পথগুলা, সেইগুলো যদি আমরা প্রতিহত করতে পারি, তাহলে কিন্তু ক্যান্সার থেকে আমরা নিজেরা বাঁচতে পারবো, আমার পরিবারকে বাঁচাইতে পারবো, আমার সন্তানকে বাঁচাইতে পারবো। তাহলে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে তাইলে প্রবণতাটা কোথায় থেকে কিভাবে তৈরি হয়। রোগ প্রবণতা তৈরি হয় বংশগত ধারায়। পূর্বপুরুষদের সম্পদের আমরা ভাগে হই না। সম্পদ যদি
আমাদের পূর্বপুরুষদের অবর্তমানে তাদের সম্পদের উত্তরাধিকার হয়, রোগ ব্যাধিরও কিন্তু উত্তরাধিকার হই আমরা। শুধু তাই না, পূর্বপুরুষদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের কৃষ্টি, কালচার, সভ্যতা, ভব্যতা, ভদ্রতা, যা কিছু সবই আমরা অর্পিত হই। এবং পৃথিবীতে আসার আগেই ওই যে মায়ের গর্ভে যখন আমরা আসছি, যখন ভ্রূণটা তৈরি হয়েছে, তখন অলরেডি সব এসে গেছে। পূর্বপুরুষদের রোগ ব্যাধির প্রবণতা, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের মানসিক অবস্থা, সব কিছু ওই যে ভ্রূণ যখন বাবা মায়ের মিলনের ফলে যে প্রথম জাইগোট সেলটা হয়েছিল, ওইখানে সমস্ত লিপিবদ্ধ হয়ে গেছে অলরেডি। তাহলে একটা জিনিস লক্ষ্য করা দরকার যে শিশুর জন্মের আগে পিতা মাতা যদি সুস্থ মানসিক হয়, সুস্থ শরীর, সুস্থ মন থাকে, তাহলে সন্তান কেমন হবে? সুস্থ হবে। তাহলে সন্তান জন্ম দেওয়ার আগে পিতা মাতাকে কি হইতে হবে? সুস্থ হতে হবে। কিভাবে সুস্থ? শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সামাজিক, এই সমস্ত দিক থেকে মা এবং বাবাকে সুস্থ থাকতে হবে। তারপরে যে সন্তানের জন্ম হবে, সেই সন্তানটা হবে সুস্থ, সবল, সুন্দর, স্বাস্থ্যবান, বুদ্ধিমান। আর যদি অসৎ পিতা মাতার সন্তান হয়, তাহলে কি হবে? সন্তান ভালো হবে? কখনোই ভালো হবে না। তাহলে প্রথম কাজটা কি? সন্তান জন্ম দেওয়ার আগে পিতা মাতার শরীর, মন, আধ্যাত্মিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য পরিপূর্ণ সুস্থ হইতে হবে। যখনই ওই ভ্রূণটা তৈরি হলো, তখন আমাদের করণীয় কি? পিতা মাতাকে আগে চিকিৎসা দিতে হবে। কি চিকিৎসা? ধাতুগত চিকিৎসা। দেখবেন পিতা মাতা যদি ধাতুগত চিকিৎসা পায়, তাহলে সে তার পূর্বপুরুষ থেকে যে রোগ ব্যাধির প্রবণতা নিয়ে সে পৃথিবীতে আসছে, সেই প্রবণতার থেকে তারা মুক্ত হইল। পিতা এবং মাতা তারাও তো একটা পূর্বপুরুষ থেকে একটা রোগ প্রবণতা নিয়ে আসছে, কাজে তাদেরকে চিকিৎসা দিতে হবে। কি ধরনের চিকিৎসা? ধাতুগত চিকিৎসা। ধাতুগত চিকিৎসা মানে মানুষ ভিত্তিক চিকিৎসা, স্থায়ী লক্ষণের ভিত্তিতে চিকিৎসা। স্থায়ী লক্ষণ কাকে বলে? যেই লক্ষণগুলা রোগ হওয়ার আগেও ছিল, রোগ হওয়ার সময়ও আছে, রোগ সেরে যাওয়ার পরেও থাকে, ওইগুলো হচ্ছে স্থায়ী লক্ষণ। যেমন মনে করেন কারো কপালে চুল নাই, চাঁদিটা খালি, জন্মের সময় সে এই অবস্থাটা নিয়ে আসছে। এটা একটা স্থায়ী বৈশিষ্ট্য নাকি অস্থায়ী বৈশিষ্ট্য? স্থায়ী। একটা লোকের নাক বসা, এই যে নাকটা ভিতরের দিকে বসা, মাথাটা ফুলা, এটা স্থায়ী লক্ষণ না অস্থায়ী লক্ষণ? স্থায়ী লক্ষণ। একটা মানুষের কান কুচকানো, হ্যাঁ, জন্ম হয়েছে কুচকেয়া, তাহলে অস্বাভাবিক যা কিছু তার শরীরে আছে সবকিছুই স্থায়ী লক্ষণ। এটাকে লক্ষণ না বলে যদি আমরা সাইন বলি, মানে সাইন মানে কি? চিহ্ন। এই চিহ্নর ভিত্তিতে আমাদেরকে যদি ওষুধ দিতে পারি এবং এর সাথে যদি সংযুক্ত করি তার মানসিক অবস্থা, জন্মগতভাবে মানুষ কি হয়? চর্য মনোবৃত্তি হয়, কারো কারো সাধু মনোবৃত্তি, কারো অসাধু চিন্তা নিয়ে পৃথিবীতে আসে। কেউ মগজটাই থাকে উগ্র, হ্যাঁ, ভয়ঙ্কর রাগ জন্মগতভাবে। কেউ জন্মগতভাবে শান্ত নম্র মেজাজ নিয়ে আসে। হ্যাঁ, এই যে জন্মগতভাবে যে বৈশিষ্ট্যটা নিয়ে আসে, তার সাথে যুক্ত হয় কি?
পারিপার্শ্বিক প্রভাব, তার পরিবারের প্রভাব, তার পিতামাতার প্রভাব, তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি, তাদের বিশ্বাস, সবকিছু এই যে জন্মের পরে এগুলি যোগ হইতে থাকে। তারপরে যোগ হয় কি সমাজ, সামাজিক ব্যবস্থা। সে যখন 10 জন মানুষের সাথে মিশে তখন দেখে কে কি বলে, কে কি করে, যা দেখে সে তাই করতে শিখে, তাই করে না? আপনার শিশু দেখবেন আপনি যা করবেন ওই শিশুটা তাই করা শুরু করে। আপনি যদি কৃষক হন, আপনার পিছে পিছে বাচ্চাটা যায় হালের কুঠি ধরবে, ক্ষেত পাচন ধরবে, ধরবে না? ওই দেখে দেখে ও শিখবে। আপনি যদি শিক্ষক হন তাহলে আপনার বাচ্চাও কি করবে? আপনার কোলে বসে যায় দেখবো কি করে। হ্যাঁ, আমার এক নাতি আছে, আমার বড় ভাইয়ের ছেলে। আমরা মূলত শিক্ষক পরিবারের সন্তান। ওই আমার বড় ভাইয়ের চশমা নিয়ে বেত একটা হাতে নিয়ে এই মানে আমার বড় ভাইরে যা দেখে সেও তাই করে। মানে শিক্ষক, সে চেয়ারে তার চেয়ারে বসে শিক্ষকতা করে। তাহলে এই যে জন্মের পরে দেখে দেখে সে একটা বিশ্বাস, একটা কালচারে বড় হয়, আর জন্মগত ভাবে কিছু একটা মানসিকতা, শারীরিক গঠন নিয়ে সে পৃথিবীতে আসে। এই সব কিছু মিলেয়া যখন আমরা কাউকে চিকিৎসা দিয়া উপকৃত হব, বা তার গঠন, তার মন মানসিকতা, তার দেহের পরিচালনার যে নিয়ম কানুন গুলা, হ্যাঁ, যেমন শীতে কেউ কাতর, কেউ গরমে কাতর, জন্মগত ভাবে এই লক্ষণের ভিত্তিতে যখন আমরা তাকে চিকিৎসা দিব, সেই চিকিৎসাকে কি বলা হয়? ধাতুগত চিকিৎসা। মানে মানুষ ভিত্তিক চিকিৎসা। রোগ আমার জানার দরকার নেই, কি রোগ হয়েছে আমার শোনার দরকার নেই। এই চিকিৎসা যদি আমরা দিতে পারি তাহলে কি হবে? ওই মানুষটার যে স্থূল রূপ গুলা আছে, রোগ প্রবণতার যে স্থূল রোগ গুলা আছে, ওইগুলা হয় যদি জীবনী শক্তি সবল থাকে তাহলে তার রোগ প্রবণতাটা ধ্বংস হয়ে যাবে, আর তা নইলে চিরতরে সুপ্ত অবস্থায় চলে যাবে। এক এক বয়সে আরোগ্যের ধরনটা এক এক রকম হয়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে 40-এর আগে যদি আমরা ধাতুগত চিকিৎসা দিতে পারি তাহলে এই রোগ প্রবণতা একদম স্থায়ীভাবে আরোগ্য সম্ভব। কিন্তু 40 যখনই ওভার হয় তখন স্থায়ীভাবে আমি আরোগ্য দিতে পারি নাই। সুপ্ত অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, যে এটাকে একটা এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় যে রোগ আর হয় না, মানে ভালো থাকে কিন্তু একবারে নির্মূল করা যায় না। এটা আমার অভিজ্ঞতা, আপনারা পরীক্ষা করে দেখবেন। এখন তাহলে এই শিশুর বাবাকে এবং মাকে যদি আমরা ধাতুগত চিকিৎসা দিতে পারি তাহলে কি হবে? শিশুটা সুস্থ হয়ে পৃথিবীতে আসবে। তার ভিতরে মেধা স্বাভাবিকভাবে যে মেধাটা তৈরি হবে সেটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের মন মানসিকতা যেমন থাকা উচিত, তার দেহের গঠন যেমন থাকা উচিত, তার মেধা যেমন থাকা উচিত, ঠিক স্বাভাবিক একটা সুস্থ সবল শিশু আমরা এই সমাজকে উপহার দিতে পারবো যদি বাবা মাকে আমরা সুস্থ রাখতে পারি। দ্বিতীয় পর্যায়ে আসি, যখন এই শিশুটা মায়ের গর্ভে আসে, আমাদের কাছে অনেকেই আসে না যে নরমাল ডেলিভারির ওষুধ দেন। আপনারা কি ওষুধ দেন? আমরা সবাই বেশি কম বেশি যে মনে করি যে পালসে টিলা দিই, হ্যাঁ, পালসে টিলা দিলে নরমাল ডেলিভারি হবে। আসলে কাজটা কি ঠিক? সম্পূর্ণ ভুল। কারণ গর্ভ অবস্থায় মাকে ধাতুগত প্রেসক্রিপশন করতে হবে। মা যদি বদরাগী হয়, ঝগড়াটে হয়, হ্যাঁ, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, কথায় কথায় কোমর বেঁধে ঝগড়া করে, তাহলে আমরা যদি দেখি তার হাত পায়ে জ্বালা, বদরাগী, অসভ্য, তাহলে কি আমরা তাকে পাঁচ দিব না ক্যামোমিলা দিব? ক্যামোমিলা দিতে হবে।
আমরা যদি দেখি মা গোপন প্রিয়, তার শরীরে আঁচিল, মেষ, হ্যাঁ, তার পূর্বপুরুষদের সাইকোটিক দোষ, তাহলে আমরা মাকে কি দিব? মেডরি নাম দিব। তাহলে বুঝতে হবে যে কোনো মায়াজম যদি বংশগত ধারায় আসে, পূর্বপুরুষ থেকে আসে, তাহলে বুঝতে হবে যে নোসোর্স না দেওয়া পর্যন্ত ওই মা কখনো আরোগ্য হবে না। আর যদি দেখি যে ওই মায়ের পূর্বপুরুষের আছে, কিডনি ড্যামেজ, লিভার নষ্ট হয়ে যাওয়া, পচনশীল রোগ, আলসার, হ্যাঁ, এই ধরনের রোগ, তাহলে কোন মায়াজমের প্রভাব আছে তার দেহে? সিফিলিটিক। আর একটা কথা আমি বলবো যে এইখানে কিন্তু পিতার অর্থাৎ ওই স্বামীর রোগ ব্যাধির ইতিহাসও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওই যে জায়গরটা যে তৈরি হয়েছে কার কাছ থেকে আসছে? বাবার কাছ থেকে আসছে। অতএব এইখানে বাবার রোগ ব্যাধিরও ইতিহাস নিতে হবে এবং গুরুত্ব দিতে হবে। এখন মাকে যদি আমরা সুচিকিৎসা দিতে পারি, অর্থাৎ যদি আমরা ধাতুগত চিকিৎসা দিতে পারি, তাহলে কে সুস্থ হবে? বাচ্চা। বাচ্চা যখন পৃথিবীতে আসবে তখন আমরা কাকে ওষুধ দিব বাচ্চার অসুখের জন্য? মাকে। সরাসরি বাচ্চাকে ততদিন ওষুধ দেওয়ার দরকার নেই যতদিন মায়ের স্তন্য পান করবে। এখন এই যে মায়ের গর্ভ অবস্থায় মাকে আমরা যে নার্সিং দিব, সেটা কি ধরনের নার্সিং দিব? মা যদি মানসিক আঘাত পায় তাহলে বাচ্চা কি হবে? ওই আঘাতটা কোথায় লাগবে গিয়া? বাচ্চার ভ্রূণে লাগবে। মা যদি আনন্দে থাকে তাহলে কে আনন্দে থাকবে? বাচ্চা আনন্দে থাকবে। মা যদি ভয়ে ভীত সন্ত্রস্ত হয় তাহলে বাচ্চা ভয় পাবে। দেখবেন আপনারা ইউটিউবে মা খাচ্ছে, গর্ভস্থ মা যখন খায় এই পেটের বাচ্চাটা কি করে? হা করে। মা যখন চোখের জল ফেলে বাচ্চা কান্না করে। এই যে গভীরের বিষয়গুলো, এগুলি যদি আমরা ডাক্তাররা না জানি তাহলে রোগীরা তো জানার প্রশ্ন আসে না, তাই না? এগুলি এই মাদেরকে এবং ওই পরিবারের লোকদেরকে বুঝাইতে হবে যে তোমরা যদি ভালো বাচ্চা চাও, সুস্থ সন্তান চাও, তাহলে তোমরা মাকে ভালোবাসা দাও, তাকে আনন্দে রাখো, তাকে সুষম খাবার দাও, তাকে হোমিওপ্যাথির ধাতুগত চিকিৎসা করো, তাহলেই বাচ্চাটা সুস্থ হবে। তাহলে মাকে নার্সিংটা ঠিক মতো দিতে হবে, ধাতুগত চিকিৎসা দিতে হবে। তারপরে যদি বাচ্চা কোনো অসুস্থ হয়ে আসে কাকে চিকিৎসা দিতে হবে? বাচ্চার চিকিৎসার জন্য মাকেই ওষুধ দিতে হবে যতদিন তার স্তন্যপান পান করবে। বাচ্চাটা যখন বেড়ে উঠবে কিরকম পরিবেশ তাকে দিতে হবে? সে যা দেখবে তাই কিন্তু শিখবে, যেটা আমি শুরুতেই বলেছি। বাচ্চার সামনে যদি মাকে বকাঝকা করা হয়, অশ্লীল বাক্য প্রয়োগ করা হয়, ও তাকে দেখে, ওই শব্দগুলো আর কোথায় জমা হয়? ব্রেনে জমা হয়। ও যা দেখবে তার পরিবেশকে, তার পারিপার্শ্বিক অবস্থাকে, সেটাই ও শিখতে থাকবে। আপনি যে কথা বলেন, আপনি করে স্কুলে ভর্তি করে কথা বলা শিখাইছেন, কিভাবে শিখছে? এই যে আমরা যে কথা বলি যে ভাষায়, ও বাংলা ভাষা শিখে গেল। যদি আমি ইংরেজ হই, আমার বাচ্চা কোন ভাষা শিখবে? ও কি স্কুলে যায় শিখছে? আমাদের কাছে দেখছে, শুনছে, ঠিক, শুধু ভাষা শেখে নাই, সবই কিন্তু ওর মগজে ঢুকছে। তাহলে শিশুর যে শিক্ষা, সেটা কোথায় থেকে শুরু হইলো? পরিবার থেকে। পরিবার যদি সুশিক্ষিত হয়, যদি ভালো ব্যবহার দেখে শোনে, তাহলে সেও ভালো ব্যবহার শিখবে। আর যদি অসুস্থ পরিবারে জন্ম হয়
মারামারি, কাটাকাটি, চিল্লাচিল্লি, হইচই, ওর মস্তিষ্কটা কি স্বাভাবিক থাকবে? স্বাভাবিক হবে? সেও অসুস্থ হবে। এইভাবে প্রতিটা ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে শিশুর বেড়ে ওঠাকে। তার খাদ্য থেকে শুরু করে তার সাথে আচরণ, তার এনভায়রনমেন্ট, সবকিছু একজন সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ তাকে আমাদের দিতে হবে, তাহলে সে সুস্থভাবে বেড়ে উঠবে। এখন এই শিশু যখন একটু কথা বলা শিখলো, একটু বাইরে যাওয়া শিখলো, যখন শিক্ষার বয়স হইল, তখন আমরা যে অপরাধটা এই সমাজে আজকে ভাইরাসের মতো ছড়িয়ে গেছে, আমার বক্তব্য যারা শুনছেন তাদেরকে আমি সাবধান করছি, শিশুদের উপরে শিক্ষার নামে অমানসিক নির্যাতন চালানো হচ্ছে। একটা শিশুর কাঁধে, পিঠে এমন বইয়ের গাঁটটি চাপিয়ে দেওয়া হচ্ছে যে ওই বইয়ের ভার সে বহন করতে পারছে না। সকালে টিচার, দুপুরে টিচার, বিকেলে টিচার, খেলার সময় নাই, শুধু টিচার টিচার টিচার। আর সাবজেক্ট এত বেশি, ইংলিশ মিডিয়াম, কত রকমের মিডিয়াম টিডিয়াম বের হয়েছে এখন, হ্যাঁ। আর প্রতিযোগিতা, এমন প্রতিযোগিতা যে ফার্স্ট হয়েছে তারপরে নাম্বারে তো কম পাইলি কে, সব 100 পাইলি না কে। ফার্স্ট হওয়ার পরেও বেত্রাঘাত, মায়ের বকুনি, পিতার শাসন, যে 100-র মধ্যে 100 পাইলি না কে, 99 পাইলি কে। সেকেন্ড হইলেও বেত্রাঘাত, শিক্ষকের চাপ, পরিবারের চাপ, বাবা মায়ের তিরস্কার। এই শিশুরা কি সুস্থ হবে? কখনোই না। আমি একদিন এই যে বউ বাজার থেকে আসতেছি, সন্ধ্যা লেগে আসছে, একটা শিশু বাচ্চা, 9-10 বছরের শিশু বাচ্চা, সে মাদ্রাসায় পড়বে না, তার বাবা মা জোর করে মাদ্রাসায় রাখতে আসছে। শিক্ষক 5-6 জন আছে, তারা বুঝাইতেছে যে তুমি থাকো, অনেক কথা চলতেছে। 15-20 জন লোক ঘিরে ধরছে, ওই একটা বাচ্চা বলতেছে আমি পড়বো না, আর সবাই তাকে পড়াবে। সবাই এক বাক্যে একযোগে ওই বাচ্চার উপরে মানে নানান জ্ঞান বাক্য ছুটতেছে, জ্ঞানের উপদেশ দিতেছে। বাচ্চাটা হাউমাউ করে কান্না করতেছে, চিৎকার করতেছে, কেউ আর কথাই শুনছে না, শুধু সবাই কি উপদেশ আর উপদেশ আর উপদেশ। শিশু বাচ্চারা যখন কোনো পড়তে না চায়, তাকে যদি জোর করে চাপিয়ে দেওয়া, জোর করে পড়তে বলা হয়, কি হবে ওই শিশু? আমার এই মনে আছে, এই যে ম্যাডাম সাক্ষী, শিকল দিয়ে বেঁধে রাখছে, এখানে আছে একটা মাদ্রাসায়। আমার মন চাইছিল যে ওই মাদ্রাসায় গিয়ে আমি অভিযোগটা করি। শিকল দিয়ে বেঁধে রাখছে, পালিয়ে যায় সেই জন্য। প্রথম বাচ্চা কোন রকমে পালিয়ে টালিয়ে, রিক্সাওয়ালা, রিক্সার শ্রমিকের বাচ্চা, মাদ্রাসায় পড়াবেই, পড়েই ছাড়বে। এখন ওই কোন রকম মারধর খাইয়া শিক্ষকদের কাছে মিথ্যা অঙ্গীকার করে শিকল খুইলা যাইয়া তাকে করছে, এই ছেড়ে দিছে। রাতের অন্ধকারে ওয়াল ডিঙ্গে সেই যে পলাইছে, মানে উধাও, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় বাচ্চা, সেটার বয়স, প্রথম বাচ্চা মনে হয় 12-13 হবে, দ্বিতীয় বাচ্চাও 7-8 বছর, সেটারে মাদ্রাসায় দিব, হাউমাউ করে কান্না করতেছে, মাদ্রাসায় পড়বে না। কেন? হুজুররা মারে। এখন যখন এই কথা বলছে, তখন ওই মায় মার দেয় একবার, বাপে মার দেয় একবার, হুজুররা মারে কেন? মাদ্রাসায় পড়বো না। এখন এই জন্য সে আমার কাছে নিয়ে আসছে চিকিৎসার জন্য, যাতে ওর মাথাটা ঠান্ডা থাকে, হুজুরকে কথা শোনে এবং সে যাতে পড়তে চায়। আমি শুনে অবাক হয়ে গেলাম যে একটা বাচ্চা সে হারাইছে, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় বাচ্চাটাকেও সেই একই কাজ করতেছে। এগুলো আমার চোখে দেখা, এটা আমি সাক্ষী। তাহলে আমার নাতির কথা বলি। আমার নাতি ইংলিশ মিডিয়াম পড়ে,
তাকে মা একবার পড়ায়, প্রাইভেট টিচার একবার পড়ায়, বাপে শাসন করে যায়, সেকেন্ড হইলে কিন্তু খবর আছে। হ্যাঁ, তা আমি তাকে কোনো অবস্থাতেই সেখান থেকে বের করতে পারলাম না যে ওকে খেলার সময় দাও, ওরে আদর ভালোবাসা দাও, সর্বক্ষণ শাসন শাসন শাসন। আর কি ফার্স্ট হইতেই হবে। আমিও আহমক তালিকায় এক, কারণ আমিও বলছি হ্যাঁ দাদা তুমি যদি ফার্স্ট হইতে পারো তাহলে তোমাকে আমি সাইকেল কিনে দেব। মানে ছোট তো, দেখেন আমি একজন ডাক্তার, আমিও কিন্তু অত্যাচারী, আমিও কিন্তু এই অত্যাচারীর তালিকা থেকে বাদ পড়ি নাই। আমি ওর মনের দিককে খেয়াল করতেছি না যে ও কি চায়। ও এখন খেলতে যাওয়ার সময়, ওকে খেলতে দিতে হবে। ও যখন হাসি আনন্দ করার সময়, কোন সময় হাসতে দেখি না আমার নাতিকে। অবাক হয়ে যাবেন যে এতটুকু বাচ্চা হাসার সময় নাই তার। এরা বড় হয়ে কি হবে? এই যে মানসিক রোগী আমরা বানাচ্ছি, এটা কিন্তু আমার ঘরের চিত্র আমি বললাম, সমাজের চিত্র বললাম। এই অত্যাচার থেকে শিশুদেরকে আমাদের বাঁচাইতে হবে। তাদেরকে খেলার সময় খেলতে দিতে হবে, পড়ার সময়ে ভালোবাসা দিয়ে পড়াইতে হবে। যে বিষয়ে সে পড়তে আগ্রহী, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ আলেম হবে, কেউ এক একজন এক একটা তো হওয়ার জন্য তার মানসিকতা থাকে, তাই না? তাকে সেটাই বানাইতে হবে। সবাই কি আমি ডাক্তার বানাবো আর মায়ের দৌড় কইরা তাকে, সে তো ইঞ্জিনিয়ার হইতে চায়, তাকে আমি কেন ডাক্তারের জন্য চাপ দিচ্ছি? মানুষের শিশুর মানসিকতা এইটা বিবেচনা না করে আমরা কি করতেছি? শিশুদের উপর নির্যাতন, অত্যাচার, তার আবেগ, ইচ্ছার যে অবদমন হচ্ছে, এই অবদমনের কারণে তাদের দেহে ভয়ঙ্কর রোগ বিষ তৈরি হচ্ছে। এবং আমি একটু পরেই যদি সময় পাই একটা ক্যান্সার রোগী আমি বলবো, ক্যান্সার রোগীর কেস। সেই কেস থেকে প্রমাণ হবে যে মানসিক ইচ্ছার অবদমন থেকেও যে ক্যান্সার হতে পারে এবং ভয় ভীতি আতঙ্ক থেকেও যে ক্যান্সার হতে পারে, সেটা এই এক সপ্তাহ আগে আমি এক ক্যান্সার রোগী দেখেছি এবং তাকে ওষুধ দেওয়ার পরে কালকেই তো রিপোর্ট আসলো না, সে রোগী খাইতে পারতো না। হ্যাঁ, দীর্ঘদিন যাবৎ তার তীব্র খাদ্যে অনীহা, খাবারের গন্ধ সহ্য করতে পারতো না। এখন সে পেট পুরে খেতে পারে, 3 বেলা খাচ্ছে এই কয়েকদিন যাবৎ। তার রোগের পিছনের কারণটা কি ছিল? একটা চাকরি করতো, সেখানে কনস্ট্রাকশন ফার্মে একটা চাকরি করতো। সেই চাকরি ক্ষেত্রে কি হয়েছে, মাস্তানরা আসে চাঁদা নিতে, রাত্রে আসে ডাকাতি করে মাল নিয়ে যাইতে। তেমন সে তো সবসময় সাইটে থাকে, তার ভয় আতঙ্ক, এই কোন সময় জানি ডাকাইতে আসে, এই কোন সময় জানি চাঁদাবাজরা আসে। যদি টাকা থাকে তাহলে কোম্পানির কাছে জবাব দিতে হয় যে তুই টাকা মাইরা কইতিস ডাকাতরা নিছে। আর যদি টাকা না থাকে, ডাকাতরা এসে মারে, এই শালা টাকা রাখলি না কেন, তোর কাছে টাকা নাই কেন? টাকা রাখলেও বিপদ, না রাখলেও বিপদ, চাঁদা দিলেও বিপদ, না দিলেও বিপদ। এই ভয়ঙ্কর অবস্থায় সে চাকরি করতে যাইয়া তার ক্ষুধামান্দা আসছে, চিন্তা চিন্তা তার মাথা ব্যথা আসছে, তারপরে তার ঘাড় ব্যথা হয়েছে, মেরুদণ্ডে ব্যথা হয়েছে, তারপরে আস্তে আস্তে সে তার স্বাস্থ্য জমাট বেঁধে গেছে। তারপরে কি হয়েছে, হঠাৎ করে তার নিচের অংশ প্যারালাইজড হয়ে গেছে, তার হাত পা নাড়তে পারে না, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে। তারপরে স্থানীয় বহু ডাক্তার কবিরাজ, গ্রাম দেশে যা হয়, যেটা আসর পড়ছে, ভূতের কবিরাজ, জিনের কবিরাজ, পানি পড়া, টুকটাক অনেক কিছু করছে। ফেল করার পরে বড় ডাক্তার দেখেছে টাঙ্গাইল, তারা বলছে যে এটা আমাদের দ্বারা সম্ভব না, ঢাকা নিয়ে যাও। ঢাকা নিয়ে আসছে, বলছে ক্যান্সার হাসপাতালে নিয়ে যাও। ক্যান্সার হাসপাতালে 2 জায়গা না 3 জায়গায় ঘুরাইছে, তারা ভর্তি করে না, কয় যে না, ক্যান্সারের এটা মেরুদণ্ডের সবগুলা গাঁট আক্রান্ত হয়েছে, একটা একটা দুইটা একটা ভালো আছে, যে জন্য উপরের অংশ ভালো আছে। হ্যাঁ, তো এখন যেহেতু এটা ক্যান্সার ধরা পড়ছে, এটা চিকিৎসা কইরা সুবিধা করা যাবে না, কারণ অপারেশন চলবে না।
কি করতে হবে? বলে আমাদের কিছু করার নাই, পারলে বাইরে নিয়ে যান। এই যে 1 সপ্তাহ আগে ক্যান্সার রোগী, আমি এই যে এরা সাক্ষী, এরা আমার সাথে থেকে অ্যাম্বুলেন্সে যে বসে বসে রোগী দেখলাম। পিছনের ইতিহাসটা কি বললাম? ভয়, আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা, অনিদ্রা, ক্ষুধামান্দা। আমার কাছে যখন আসছে তখন আমি তার কেস হিস্ট্রি নিলাম। কেস হিস্ট্রিতে কি পাইলাম? যে তার পিছনের ইতিহাসটা হলো এই বংশেগত রোগগুলি যেন কি কি দেখছি, আমার এই মুহূর্তে মনে নাই, খুব বড় কোনো রোগ নাই, বাত, তারপরে খুব সম্ভবত সাইকোটিক, পূর্বপুরুষদের তারও আগে হয়তো আরো কোনো রোগ ব্যাধি থাকতে পারে, কিন্তু কাছাকাছি যারা আছে বংশের বড় কোনো ভয়ঙ্কর কোনো রোগ পাই নাই। তবে সাইকোটিক না, সাইকোটিক দোষ পাইছি, কিন্তু তার যে নিজের অর্জিত কোনো রোগ আমি তার কাছ থেকে আদায় করতে পারি নাই, কারণ ওই অ্যাম্বুলেন্সে তার স্ত্রী, তার সন্তান, মানে একটা এমন একটা পরিবেশ ছিল যে তার গোপনীয় খবরটা আমি উদ্ধার করতে পারি নাই। তো যাই হোক, তাকে আমরা কি ওষুধ দিয়েছি? যারা ডাক্তারি করে তাদের বলতে হবে যে কি ওষুধ দিয়েছি আমি তাকে। তার সমস্যাটা কি? নিম্নাঙ্গের পক্ষাঘাত, প্রস্রাব পায়খানা বন্ধ, ক্ষুধা মন্দা, খাইতে গেলে বমি আসে, বমি বমি ভাব হয়, এমনকি খাবারের গন্ধ সে সহ্য করতে পারে না। তার চোখে মুখে উদ্বেগ উৎকণ্ঠার ছাপ এখনো যায় নাই। সে মনে করে যে কি হইলো, আমার চাকরি তো যাইবগা, হ্যাঁ, এখন কিভাবে সংসার চলবে, তার ছেলে মেয়ে লেখাপড়া করে, সেই উদ্বেগ উৎকণ্ঠা থেকে এখন হচ্ছে ঘুমায় না, এখন খাইতেও পারে না, ঠিক খাওয়া বন্ধ হয়ে গেছে, এবং মাথা সবসময় ঘোরায়। হ্যাঁ, গাড়িতে যে আসছে, গাড়িতে সে সুস্থ বোধ করে না, গাড়ি জার্নিতে সে অসুস্থ বোধ করে। বলেন, যারা যারা চেম্বার করছেন তারা হাত উঠান। চেম্বার যারা করেন, ডাক্তারি করেন, তারা হাত উঠান, আমি দেখতে চাই। 1 2, আর কেউ ডাক্তারি করেন না এখনো নাকি? চেম্বার করেন নাই? আপনি করছেন, আচ্ছা। যারা চেম্বার করেন তারা বলেন কি ওষুধ দিবেন? ওপিয়াম, স্বাদ হচ্ছে কলসিকাম। ডাক্তার কামরুন নাহার, হ্যাঁ, কোকুলাস। থ্যাংক ইউ। কামরুন নাহারকে একটা হাততালি দেন। ধন্যবাদ। ডাক্তার কামরুন নাহার সঠিক উত্তর দিয়েছে। আমরা তাকে কোকুলাস ইন্ডিকা দিয়েছি। মাত্র কয়দিন হয়েছে? 7-8 দিন না? সেই রোগী কালকে ফোন দিছে, বলল যে আমি এখন 3 বেলা ভাত খাইতে পারি। মনের ভিতরে সাহস আছে যে মনে হয় পা নাড়াইতে পারবো, আমার পায়ের অনুভূতি ফিরে আসতেছে, হ্যাঁ, আমার এখনো বমি হয় নাই, আমি এখন খাইতে ইচ্ছা হয়, আর আমার এখন মনে হয় যে আমি বেঁচে উঠবো, আমি মরবো না। মাত্র 1 সপ্তাহের ওষুধে যদি এই পরিবর্তন আসতে পারে, অথচ হসপিটাল থেকে তাকে কি বলছে? তাদের কোনো চিকিৎসা নাই, কারণ ক্যান্সারের এগুলা ছড়িয়ে গেছে। যারা হোমিও ডাক্তার তাদের অবগতির জন্য একটা কথা বলছি, যে রোগের নাম যাহা মনে হয় তাহাই হোক, যদি লক্ষণ পাওয়া যায়, সেটা ছোট ওষুধ হোক আর বড় ওষুধ হোক, যখন যে লক্ষণ আসে আমরা তখন তাকে সেই ওষুধই দিব, সেটা হোক ছোট একটা ওষুধ। আমরা এই মাসে 4টা না 5টা ক্যান্সার রোগী দেখেছি এই মাসে, গত মাসে। একবারে নরমাল ওষুধ আসছে, একবারে নরমাল। একটা মহিলার আমরা কি দিছি? পালসেটিলা। রোগ কি তার? ক্যান্সার। কোথায়? এই যে চোখের কোনায় একটা আছিল, আঁচিলটা ছড়িয়ে গর্ত হয়ে আস্তে আস্তে যখন ছড়ানো শুরু হয়েছে তখন ক্যান্সার হাসপাতালে গেছে। আমাদের এখানকার একজন ডাক্তার, ওনার শাশুড়ি, ওনারা নিয়ে আসছে যে না আমার স্যারের কাছে চলো, অপারেশন আমরা করবো না। এখন দেখি মহিলা, গোলগাল চেহারা, বয়স্ক 65 না 65-র মতো, গোলগাল চেহারা, সুন্দরী, অপূর্ব সুন্দরী, এখনো তার
মনে হয় চেহারার ভিতরে একটা লাবণ্যতা, তে হাসি খুশি। তা আমি তার পাস্ট হিস্ট্রি নিতে গিয়ে দেখলাম তার কাছের কিছু লোকজন মারা গেছে, এই কথা জিজ্ঞেস করলে সে হাওয়া করে কান্না শুরু করে দিল। তারপরে আমি একটু প্রসঙ্গটা চেঞ্জ করলাম, কারণ কান্না করলে তো রোগী লিপি করা কষ্ট। আবার উনি আবার হাসতেছে, হাসা হাসা আমার কথার উত্তর দিতেছে। হ্যাঁ, মহিলা গরম কাতর, নম্র খোশ মেজাজি, হ্যাঁ সদালাপি, আমার দিকে যেভাবে তাকিয়ে আছিল তাতে মনে হয় যে আমি তার কত পরিচিত, কত মায়া চোখে মুখে। কি ওষুধ দিবেন? ও ওষুধ তো আগে এই যে দেখেন রোগের নাম কি? ক্যান্সার। ওষুধ দিছে কি? পালসেটিলা। এখন এই ইটা শুকাইয়া, ঘাটা শুকাইয়া ছোট হয়ে আসছে। কি হবে আমরা জানি না, শেষ পরিণাম কি হবে, কিন্তু এই মুহূর্তে তার পরিবার শান্ত যে না আমাদের চিকিৎসা হচ্ছে, ভালো হচ্ছে। গাইবান্ধার একটা রোগী, ওই যে আমার এক ছাত্র খুব আমার কাছে দীর্ঘ একটা সময় ছিল, ওই সাভারের ডাক্তার, ওনার হলো বনজাওয়াই। তার কি রোগ দেখেন, এই যে এই ঘটনা থেকে আপনারা বুঝবেন যে ক্যান্সারের নাম শুনলে আমরা যেন আতঙ্কিত না হয়, ভয়ে ভীত না হয়। যারা হোমিও ডাক্তার তাদের অবগতির জন্য বলছি যে ক্যান্সারের নাম শুনে আমরা যদি হাত পা কাঁপা শুরু করে যাইলে কি ওষুধ দেওয়া যায়, এই যে সর্বনাশ। লক্ষণ সে কি চাচ্ছে, ক্রনিক ডিজিজ যাদের দক্ষতা আছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে মানুষ চেনার অভিজ্ঞতা অর্জন করতে হবে, মায়াজম চেনার অভিজ্ঞতা অর্জন করতে হবে, ম্যাট্রিয়ামেটিকে মাথায় থাকতে হবে, তাহলে রোগী কথা বলবে আর ওষুধ মনে হইতে থাকবে। আচ্ছা, আমি কতটা সময় নিতে পারবো? সমস্যা নাই স্যার, এটা রেকর্ড করা যাবে অনেক। না, আমি তোমাদের সময় ব্রেক করতে চাই না। কয় মিনিট সময় নিব? আরো প্রসঙ্গ চেঞ্জ হয়ে যাচ্ছে। 10:40 বাজছে। 10:40। আচ্ছা, 11টা পর্যন্ত আমি ক্লাস চালাই, কেমন? আচ্ছা, পরে আমি আপনাদের মাইক ছেড়ে দেব। তাহলে এই যে ঘটনাগুলো যে আমরা দেখতে পাচ্ছি, একেবারে হাতে কলমে আমার চারপাশে যারা আছে তারা দেখতে পাচ্ছে, প্রমাণিত সত্য। এই যেগুলা বলতেছি এগুলা আমাদের এই 1 মাসের ঘটনা, পিছনেরটা আমি বাদ দিলাম। গাইবান্ধা থেকে যে রোগীটা আসছে তার সমস্যাটা কি? স্টমাক ক্যান্সার। সে কি করে, খাওয়ার পরে পায়খানা হয়ে যায়, মানে 1-2 মিনিটের মধ্যে পায়খানা করা শেষ। কোন কোন সময় খাওয়া চলাকালীনও যায় দৌড়ে যায় পায়খানা করতে। অর্থাৎ কি, পায়খানা সে পেটে রাখতে পারতেছে না, যা খায় শরীরে তার হচ্ছে না, পুষ্টি হচ্ছে না। তার সমস্যা হলো এইটা, কিন্তু রোগের নাম কি? ক্যান্সার। এখন তার জীবনযাত্রা, লাইফস্টাইল খোঁজ নিয়ে দেখলাম যে সে হলো একটা অলস লোক। হ্যাঁ, বউ কাজ করে সংসারে, পয়সা পয়সা খায়, ওই বাচ্চাদের সাথে খেলতে যাইয়া সারাদিন খেলা করে। মানে একটা বয়স্ক মানুষ, স্ত্রী আছে, সন্তান আছে, সংসার আছে, কৃষি কাজ আছে, কিন্তু তার মানে এমন একটা অলস লোক আমার জীবনে এই প্রথম পাইলাম, যে একটা বয়স্ক মানুষ, গরিব পরিবার, হ্যাঁ, সে অলস জীবন যাপন করে। কুরে মধ্যে কয় আমাদের দেশে, গ্রামে কুরে কুরে। হ্যাঁ, এখন এই কুরে, তার স্ত্রীর খুব অভিযোগ যে স্যার আমি বিয়ে হয়ে আমি সুখী হই নাই। কেন? এই লোকটা এত অলস যে কোনো কাজ করতে চায় না। বাচ্চারা খেলতেছে, যে খেলা দেওয়া শুরু করলে সন্ধ্যা পর্যন্ত দেখবো, না খেয়ে না দিয়ে ওখানে বসে থাকে। আচ্ছা, এখন তার আরো কিছু ইচ্ছা অনিচ্ছায়, আমি এই কথাগুলো যে বলতেছি অল্প সময়ে, এটা সংগ্রহ করতে কিন্তু আমার 3 ঘন্টা লাগছে। কিন্তু আমি যে সংক্ষেপে যেই লক্ষণের ভিত্তিতে ওষুধ নির্বাচন হবে সেইগুলা শুধু আমি আপনাদের সামনে বলবো। আমি তাই বলছি জন্য ওষুধটা বলে দিতে পারছেন, কিন্তু এই রোগী যদি আমি
আপনাদের সামনে আমি যে এই ক্যান্সার রোগী এটা দেখেন, যেদিন পারবেন বুঝবেন হ্যাঁ সেই দিন ডাক্তার হয়েছে। আর আমি যে রোগী লিপিগুলো বলি, এটা তো আমি বলি যে লক্ষণের ভিত্তিতে আমি ওষুধ দিছি, উপকার পাচ্ছি, তাহলে বোঝা গেল যে না ওষুধ নির্বাচন ঠিক হয়েছে, তাই না? তো এখন এই রোগীকে আমি ওষুধ দিছি যে লক্ষণের ভিত্তিতে, সেগুলি হলো রোগী হলো গরম কাতর, রোগী হলো লবণ প্রিয়, রোগী হলো অলস প্রকৃতির, রোগীর হলো অসারে মল ত্যাগ করতেছে, খাওয়ার পরে বৃদ্ধি, সকালের দিকে বৃদ্ধি। আমি আর কিছু বলবো না। ওষুধ আসছে না আসে নাই? হ্যাঁ বলে। আর কে? নেপটামিওর। আপনি? এলোস। আমরা না এলোস। থ্যাংক ইউ অল। আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। আমরা তাকে কি ওষুধ দিছি? এলোস সকট্রিন। এখন সে খায়, খাওয়ার পরে অনেক পরে পায়খানা করে এবং পায়খানার সংখ্যা কমে গেছে। তার যে দলা দলা আম যাইতো, সে আম কমে গেছে। এখন সে স্বাভাবিকভাবে নড়াচড়া করতেছে। এই হলো ফলাফল। 2 সপ্তাহ না 3 সপ্তাহ হচ্ছে। গাইবান্ধা অনেক দূরের রোগী। এই যে ঘটনাগুলা, এইগুলা কিন্তু আমরা পাচ্ছি চিকিৎসা করতে গিয়ে। কিন্তু এদের পাস্ট হিস্টরিতে এই যে এখন যে কথাগুলো বলতেছি, আমার রোগী লিপি করতে কিন্তু দীর্ঘ সময় লাগে। আপনারা জানেন আমি এত তাড়াতাড়ি রোগী দেখি না, সারাদিনে 1-2টা। এটা 3 ঘন্টার রোগী লিপি। আমি বললাম কয় মিনিটে? 2 মিনিটে। যে এই গুলা সংগ্রহ করতে আমার তার পিছনের জীবন ইতিহাস নিতে হয়েছে, তার ফ্যামিলির ইতিহাস নিতে হয়েছে, তার জন্ম ইতিহাস নিতে হয়েছে, তার পারিবারিক জীবন নিতে হয়েছে, তার সামাজিক অবস্থান নিতে হয়েছে। কিন্তু যেই লক্ষণগুলো আমার কাছে ওষুধ নির্বাচনের ভিত্তি বলে মনে হয়েছে, সেগুলোকে আমি শর্ট আউট করে নিয়ে আসছি। আসার পরে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তাহলে এই কাজটা করতে গেলেই আমরা জানি, আমরা যারা হোমিও ডাক্তার, তারা এই যখনই রোগী আসে তখন আমরা কি ইতিহাস নেই, সেই লোকটা সামাজিক নির্যাতনের শিকার কিনা, তার শিশুকালের বেড়ে ওঠার ইতিহাস। আজকে আমরা যে সমাজে বাস করি, আধুনিক জীবনযাত্রা যে আমরা সমাজ, এখানে শিশুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে তার কিছু নমুনা আমি তুলে ধরলাম। এই যে টিকা দেওয়া হচ্ছে, এই টিকা তার রোগ প্রবণতার স্তর বিবেচনা করে কিন্তু টিকা দেওয়া হচ্ছে না। পাইকারি হারে সবাইকে একই রকম কমন টিকা দেওয়া হচ্ছে। এইটা হোমিওপ্যাথির দর্শনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ওই শিশুর দেহে তৈরি হয়। কারণ তার দেহে যে রোগ প্রবণতা আছে সেই রেজনেন্স বিবেচনা করে যদি টিকা দেওয়া হইতো, তাহলে কিন্তু করা হইতো না, মানে ক্ষতিকর হইতো না। কিন্তু যখন পাইকারি হারে টিকা দেওয়া হচ্ছে, তখন সেই টিকাটাই তার দেহে বিষাক্ততা তৈরি করতেছে। হ্যাঁ, অতি বিপজ্জনক। এই টিকার ভ্যাকসিনের রোগ একটা কুফল আছে, সেটা নিয়ে আমি পরে একদিন বলবো। তাহলে শিশু থেকে শুরু হইল অত্যাচার, না পারিবারিক নির্যাতন, শিক্ষাঙ্গনে নির্যাতন, টিকার কুফল। এই শিশুটা যখন বেড়ে ওঠে তখন কি হয়? এই সমাজ ব্যবস্থা, আমাদের এই সমাজে যে সন্ত্রাস, চাঁদাবাজ, যে ধরনের আমরা যে পরিবার, যে পরিবেশে বাস করি, আমাদের সন্তানরা অপরাধ প্রবণ হয়। কেন হয়? যখন ন্যায় বিচার পায় না, পরিবার থেকে পায় না, রাষ্ট্র থেকে পায় না, সমাজ থেকে পায় না, তখন কি করে? বিচার হাতে তুলে নেয়। আমরা ছেলে মেয়েদের দোষ দেই, তাই না? ছেলেরা বেদক, কথা শোনে না। এজন্য কে দায়ী? সবাই দায়ী। আমরা পিতামাতা, শিক্ষক, সমাজ, পরিবার, রাষ্ট্র সবাই দায়ী, একা সে দায়ী নাই। এই অপরাধীদের যদি বিচার হইতো, সঠিক ন্যায় বিচার হইতো, ন্যায় বিচার হওয়ার সাথে সাথে সমাজে অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, নির্যাতন বন্ধ হয়ে যেত। কি আপনারা আমার সাথে একমত? সমাজে অপরাধ থাকতো? কখনোই থাকতো না। কিন্তু যখন একটা মানুষ
অপরাধের বিচার না পেয়ে তার ভিতরে ভিতরে অশান্তির আগুন জ্বালাইতে থাকে। কি করবে, কি করা উচিত সে পাচ্ছে না। এই দুমড়ে মুচড়ে কুকড়ে খাওয়া তার মানসিক অবস্থাটা কি তৈরি হয়? বিষণ্ণতা, হতাশা, হ্যাঁ, অন্যায় করার প্রবণতা। এইগুলি হচ্ছে একটা যুবক বয়সের রোগ হওয়ার প্রথম মানসিক কারণ। এইভাবে একটা শুভ যুবক যুবতীরা কি হয়? পথভ্রষ্ট হচ্ছে। আমাদের যুবকদের কি দরকার? খেলাধুলার মাঠ দরকার, সুস্থ বিনোদনের দরকার, ন্যায় বিচার, আনন্দ সাথে ন্যায় বিচার পরিবার থেকে শুরু হওয়া উচিত। যে আমার শিশুর উপরে আমি জুলুম করব না, নির্যাতন করব না, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু চাপিয়ে দিব না। এই ন্যায় বিচার যদি পরিবার থেকে শুরু হয়, সমাজ থেকে শুরু হয়, রাষ্ট্র থেকে একটা যুবক যখন লেখাপড়া শেষ করে তখন সে আরেক ধরনের অন্যায়ের শিকার হয়। ঠিক মতো চাকরি পাচ্ছে না, চাকরি পাইলে বসদের দ্বারা নির্যাতনের শিকার। এইভাবে আমরা একদম শিশুকাল থেকে শুরু করে যুবক এবং বয়স্ক হওয়ার পরে আমরা আবার আরেক ধরনের নির্যাতনের শিকার হই। অর্থাৎ এক এক স্তরে গিয়া এক এক ধরনের নির্যাতনের আমরা শিকার হচ্ছি। আমরা এই যে দূষিত পরিবেশ, দূষিত আবহাওয়ার মধ্যে বসবাস করছি না, এই যে ড্রেনের দুর্গন্ধ, দেখেন এর দুই পাশে যদি টিনের ঘর থাকে, একটা টিনের ঘরও বেশি দিন লাস্টিং করে না। কি হয়? মরিচা ধরে নষ্ট হয়ে যায়। যতগুলো গাছ ছিল আমার যে পাশে দেখি ড্রেনের পাড় দিয়ে, সবগুলা গাছের পাতা মরে, গাছ মরে, মনে হয় গাছগুলো আগুন জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে। কারণটা কি? এই দূষিত বিষাক্ত আবহাওয়া। তো গাছ যদি মরতে পারে, আমি আপনি কি বেঁচে থাকার কথা? এইরকম দূষিত আবহাওয়ার মধ্যে যদি আমরা বসবাস করি, বিষাক্ত খাবার খাচ্ছি না আমরা, শাকসবজি কেমিক্যাল যুক্ত, কেমিক্যাল সার দিয়া চকচকা বানায় না, যেটা গত ক্লাসে মাহবুব সাহেব বলছে যে বাজারে যায় যদি চকচকা তেল তেলে শাকসবজি কিনেন, বুঝবেন যে আপনি বিষ কিনে খাচ্ছেন। কারণ যত বেশি চকচকা তেল তেলে তত বেশি স্বাদ প্রয়োগ করা আছে। তাহলে আমরা কি খাচ্ছি? ওই সার দেওয়া ধান চাল, সার দেওয়া শাকসবজি। আবার যখন বাজারে বিক্রি করতে আনে তখন তার আগে আবার একটু কিছু ছিটিয়ে দেয়, হ্যাঁ, যাতে পয়সা নষ্ট না হয়। এখন যদি একটা শাক তুলে নষ্ট না হওয়ার জন্য ফল মূল শাকসবজির উপরে ফরমালিন ছিটায়, ওইটা পেটে যায়, কি হয়? পেটে গিয়ে হজম হয় না, হয় না? হজম হয় না। কারণ ওটা যাতে হজম নষ্ট না হয় সেই ব্যবস্থা তো আগেই করে দিছে। এই ধরনের বিষাক্ত খাবার যারা আমরা খাচ্ছি, গরু মোটা তাজা করতে ইউরিয়া সার ব্যবহার হয়। এই যে মোটা মোটা তাজা তাজা সার আমরা খাই, কোরবানির সময় কোরবানি দেই, এই গোস্ত খেয়ে দেখেন পৃথিবীর যেই দেশে যত বেশি মাংস খায় সেই দেশের মানুষের তত বেশি ক্যান্সার হয়। তাহলে মাংসের প্রতি আমাদের নির্ভরশীলতা, এই যে ব্রয়লার মুরগি কত রকমের কেমিক্যাল দিয়া অল্প দিনের মধ্যে একেবারে মোটা তাজা বানায় না? এগুলোর ভিতরে কি আছে? মাংসের ভিতরে এইগুলি খেয়ে আমরা ভদ্রতার দোহাই বড়াই করতেছি যে আমরা খুব ভদ্র হয়ে গেছি, আমরা খুব উন্নত হয়ে গেছি। বারবিকিউ গ্রিল, আমরা কি আসলে উন্নত হয়েছি? সভ্যতা ভব্যতার পোশাকে আমরা বর্বর, আমরা হয়েছি খুনি। একজন আরেকজনকে খুন করতেছি। জেলে ফরমালিন দিয়ে মাছ প্রিজার্ভ করে বাজারে বেচা কৃষকরে খাওয়াইতেছে, আর কৃষক ফরমালিন দিয়ে সার বেশি করে দিয়া শস্য দিয়ে ওই জেলের মারতেছে। ডাক্তার সাহেবরাও অত্যাচারী সন্ত্রাসী এরকম। হোমিওপ্যাথিক ডাক্তাররা আরো বড় সন্ত্রাসী, মানে চাঁদাবাজ তো পকেট থেকে টাকা নিয়ে যায়, বেঁচে গেল। কিন্তু হোমিওপ্যাথি ডাক্তাররা এরা সবচেয়ে বড় খুনি, যদি সে হোমিওপ্যাথির নিয়ম নীতি না মেনে
যদি মন গড়া চিকিৎসা দেয়, হোমিওপ্যাথির লেভেল লাগানো, অথচ সে চিকিৎসা দিচ্ছে বায়োকেমিক, মিক্সার, অ্যালোপ্যাথিক, কবিরাজি, ইউনানি সব ওষুধ হোমিওপ্যাথির লেভেল লাগাইয়া 15-20টা ওষুধ দেয়। এই যে কয়দিন আগে, কালকে না পরশুদিন একটা রোগী দেখলাম, এই বস্তা ওষুধ নিয়ে আসছে। হোমিওপ্যাথি ডাক্তার কয়, বড় বড় হোমিও ডাক্তার দেখাইছি, কি ওষুধ খাইছেন দেখান। এই বড় বড় সিল ফাইল, 1 আউন্সের মাদার টিংচার, বায়োকেমিক, প্যাটে, আর 10টা-15টা ওষুধের মিক্সচার, এটা তো রুগীও ইউটিউব শুনে শুনে নিজে খাওয়া শুরু এবং করছে। নিজে নিজেও খাইছে। আবার ওই রোগী নিজে নিজেও কিনা কিনা খাইছে, যে ডাক্তার যখন দিছে, ডাক্তারও তো বেশি টাকা নেয়, তার চেয়ে আমি নিজেই কিনা খাই। MA পাস ভদ্রলোক। এখন একটা MA পাস ছেলে, যুবক, উচ্চ হায়ার এডুকেটেড, সে যদি হোমিওপ্যাথি ডাক্তারদের দ্বারা প্রতারিত হয়, তাহলে সমাজে আর কে বাঁচবে? হোমিওপ্যাথিতে একাধিক ওষুধ দেওয়ার সুযোগ আছে, মিক্সার দেওয়ার সুযোগ আছে, মাদার টিংচার 1 আউন্স 2 আউন্স করে খাওয়ার সুযোগ আছে, বায়োকেমিক, ব্যাটেন, টনিক, মলম, এগুলা কি হোমিওপ্যাথিক ওষুধ? অথচ যেসব হোমিওপ্যাথির নামধারী এই কারবার করে, তারা কি? তারাও সন্ত্রাসী, তারাও খুনি। কাজেই আমি হোমিওপ্যাথ ডাক্তার বলে আমি নিজেরে বাদ দিলাম না। তাহলে কি হচ্ছে ঘটনা? ডাক্তার খুন করছে কৃষককে, কৃষক খুন করছে ডাক্তারকে, ডাক্তার খুন করছে জেলে কুলি মজুর যারা তাদের কাছে চিকিৎসার জন্য আসে তাদেরকে। তাহলে এই পচা ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে যদি আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে কেউ রক্ষা পাবো না, কেউ না। আমি ডাক্তার বলে আমি যে বাঁচবো তা না, কারণ আমাকেও তো হত্যা করতেছে। কে হত্যা করতেছে? কৃষক, জেলে, ওরা আমাকে হত্যা করতেছে। আর আমি অন্যায় চিকিৎসা দিচ্ছি, অপচিকিৎসা দিয়া আমিও রোগী মারতেছি। তাহলে এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে আমাদের পরিবর্তন চাই। আমরা এই অবস্থা থেকে নিষ্কৃতি চাই। কিসের মাধ্যমে? ন্যায় বিচারের মাধ্যমে। যে পেশায় সৎ না, তার পেশায় যে যদি সৎ না হয়, তার কোনো ইবাদত বন্দেগী, তার সততা আদর্শ কোনো মূল্য নেই, মূল্যহীন। আমি কৃষক, আমি যদি আমার পেশায় সৎ হই, তাহলে বাকি কর্ম আমার সৎ। আর আমি ডাক্তার, আমি যদি আমার পেশাগত সততা বজায় না রেখে চিকিৎসা করি, তাহলে আমি অসৎ, আমার ইবাদত অসৎ, মানে আমার যা কর্ম সব বিফলে যাবে। কাজেই এই দেশের প্রশাসন, দেশের যারা সমাজপতি, যারা রাষ্ট্র পরিচালনায় আছে, সাধারণ মানুষ থেকে শুরু করে সবার কাছে আমার নিবেদন যে ন্যায় বিচার সকল অঙ্গনে, সমাজ থেকে, পরিবার থেকে শুরু হোক। পরিবার থেকে আগে শুরু হোক ন্যায় বিচার। আমার সন্তানের উপর যেন আমি ন্যায় বিচার করতে পারি, তার উপর যদি আমি অত্যাচার না করি। শিশুদের উপর যদি আমি অত্যাচার করি, আমার উপরে সমাজ অত্যাচার করবে, রাষ্ট্র অত্যাচার করবে। কারণ আমি আমার শিশুকে সুস্থ মানসিকতা দিয়ে তৈরি করি নাই। ও যখন মন্ত্রী হবে, ও কি হবে? ও তো সন্ত্রাস করবে। ও মন্ত্রী হয়ে দেশের টাকা বিদেশ পাচার করবে। ও মিথ্যা মামলা দিয়ে গুম, খুন, হত্যার সাথে জড়িত হবে। কি তাই হবে না? এবং হচ্ছে তাই। যারা অসৎ, অসুস্থ সন্তান, তারা আজকে রাষ্ট্র ব্যবস্থায় পরিচালনায় আছে। কেন? তাদের পিতা মাতারা তাদেরকে এই অসুস্থ ভাবে তৈরি করছে। এই জন্য শুধু ওরা দায়ী না, আমরাও দায়ী। বন্ধুরা, যারা আমার বক্তব্য শুনছেন, আমার কথা শুনছেন, আমি নিজে আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি, ব্যক্তিগতভাবে, এটা আমার সবার কথা কিনা আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে আমার যে ক্ষুধা, আমার যে যন্ত্রণা, আমি সেটাই আমি প্রকাশ করলাম। যদি কারো কোনো অভিমত, মতামত, আমার বক্তব্যে ভুল ত্রুটি থাকে, আপনারা আমার ইউটিউবে যারা শুনছেন, যারা শুনবেন আগামীতে, আমার ঠিকানা দেওয়া থাকবে, তারা প্রতিবাদ করতে পারেন, আমাকে দোষারোপ করতে পারেন, বকা দিতে পারেন। আমি আমার নিজেকে যদি ভুল বলে থাকি, আমি সংশোধন করব। আর যদি ঠিক বলে থাকি, সবার কাছে বিনীত অনুরোধ থাকবো, আমরা আজকে থেকে অঙ্গীকার করলাম যে
ঘর থেকে, আমার পরিবার থেকে আমি ন্যায় বিচার, শিশুদের উপরে আমি অন্যায় করব না, আমার স্ত্রীর উপরে আমি অন্যায় করব না, আমার স্ত্রী, মেয়ে, ছেলে সবার সাথে আমি এই সুস্থ রাখার অঙ্গীকার করে সুস্থ ব্যবহার আমরা তাদের উপর করব, এবং এভাবে ঘর থেকে একটা সুস্থ সমাজ, পরিবার, একটা সুস্থ পরিবার, তারপর একটা সুস্থ সমাজ গড়ে উঠাবো, এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।